স্বাগত জানাচ্ছি আরটিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আফিফা আহসান সদয়। বর্তমান সরকার নির্বাচনী ইস্তেহারে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে প্রেস উইংয়ের মতবিনিময় সভায় এ কথা বলেন মুখপাত্র মাহদি আমিন। শুভেচ্ছা বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, বিশ্ব সংকট থেকে শুরু করে নানা দুর্যোগ মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে সরকার। শামীম চৌধুরীর রিপোর্ট। জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার। ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন, রাষ্ট্র সংস্কার ও সামাজিক উন্নয়ন সহ ৫১ প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরতে সরকারের ১৮০ দিন পূর্তিতে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের আয়োজন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং। বিগত সরকার যে জঞ্জাল। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সরকারের ৬ মাসের কার্যক্রম তুলে ধরে মুখপাত্র মাহাদি আমিন বলেন, নতজানু পররাষ্ট্রনীতির অবসান হয়েছে। এই স্বল্প সময়ে সব সমস্যার সমাধান সম্ভব না হলেও সরকারের দায়িত্বশীলতা দৃশ্যমান বলেও জানান তিনি। সরকারের ৬ মাসে সবচাইতে যেটা ডিফারেন্ট একটা বিষয় চোখে পড়ার মতন, সেটা হচ্ছে নির্বাচনী ইশতেহারকে ধারণ করে সেখানকার প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য অবিরত কাজ করে চলেছে। আমাদের এই নির্বাচিত সরকারের সময় নতজানু পররাষ্ট্রনীতির অবসান হয়েছে। আমরা স্বাধীন, সার্বভৌম, মর্যাদাবান রাষ্ট্র হিসেবে কিভাবে এগিয়ে চলেছি তার একটা বহিঃপ্রকাশ আমরা দেখেছি যখন কিছুদিন আগে সরকারের পক্ষ থেকে একটি বিশেষ কারণে জোরালো ভাষায় ক্ষুব্ধ প্রতিবাদ করা হয়েছে। কারণ আমরা বিশ্বাস করি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কারো কোনো হস্তক্ষেপের ক্ষমতা নাই। বিভিন্ন সংস্থায় দলীয় বিবেচনায় নিয়োগের প্রশ্নে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, অতীতের দুর্নীতির ক্ষত সারাতে যোগ্যতার ভিত্তিতেই এসব নিয়োগ দেয়া হয়। প্রাকৃতিক দুর্যোগ এবং আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা প্রবাহ আমাদের যে স্মুথ যে উন্নয়নের যে গতি, সেখানে অনেকটা বাধা হয়েছে। কিন্তু সেই বাধা থাকার পরেও সেটাকে অতিক্রম করে এই সরকার জনগণের স্বস্তির জন্য এবং জনগণের কল্যাণের জন্য তার কাজ অব্যাহত রেখেছে। প্রধানমন্ত্রীর আরেক রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, অপ্রস্তুত অবস্থায় জ্বালানি সংকটে পড়েছে সরকার। আমরা আশা করছি যে যত দ্রুত সম্ভব এই সংকট সমাধানের ব্যবস্থা করা যাবে। খুব অপ্রস্তুত অবস্থায় আমরা এই বিপদে সংকটে পড়ে গেছি। যাই হোক, এটাকে হ্যান্ডেল করার চেষ্টা করা হচ্ছে, কষ্ট হচ্ছে, আমরা সেই জন্য দুঃখিত, কিন্তু আমরা সমাধানের জন্য চেষ্টা করছি। সব প্রতিকূলতা পেরিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ বলেও জানান প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা। যে জনগণ আমাদেরকে নির্বাচিত করেছে তাদের কাছে যে দায়বদ্ধতা আমাদের। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সৌদি আরবের ক্রাউন প্রিন্সের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফের এইচ বিন আবিয়া। সৌদি আরবের ক্রাউন প্রিন্সের পক্ষ থেকে রাষ্ট্রদূত এ আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন। সফরের তারিখ ও অন্যান্য আনুষ্ঠানিকতা পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে বলে জানা গেছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩,০৯,০০০ রোহিঙ্গাকে প্রথমবারের মতো রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার। রাখাইনের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়া হবে বলেও জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। কক্সবাজার ও ভাসানচরে ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা বসবাস করলেও ৩ লাখের এ প্রত্যাবর্ষণ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। সামিল শিহাবের রিপোর্টে বিস্তারিত। রাখাইনে নিরাপত্তা ফিরলে বাংলাদেশে থাকা ৩,০৮,৭৯৭ জন রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে প্রস্তুত মিয়ানমার। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে বার্তা সংস্থা রয়টার্স। মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, কয়েক দফার যাচাই বাছাই শেষে এসব রোহিঙ্গাকে নিজেদের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে এসব যাচাইকৃত বাস্তুচ্যুতদের ফেরত নেওয়া হবে। দীর্ঘদিন ধরে চলা রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় এটিকে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। কারণ বাংলাদেশ ও মিয়ানমারের পূর্বের একাধিক উদ্যোগ সত্ত্বেও রাখাইনের নাগরিকত্ব, মৌলিক অধিকার ও নিরাপত্তার নিশ্চয়তা না থাকায় এখন পর্যন্ত বড় কোনো সংখ্যাকে প্রত্যাবাসন সম্ভব হয়নি।
2017 সালে মিয়ানমার সেনাবাহিনীর জাতিগত নিধন ও সহিংসতার মুখে বাংলাদেশে পালিয়ে আসে কয়েক লাখ রোহিঙ্গা। বর্তমানে কক্সবাজার ও ভাসানচরে 13 লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন। অনেকে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া যেতে বেছে নিয়েছে বিপজ্জনক সমুদ্রযাত্রার পথ। এর আগে মালয়েশিয়ায় থাকা 5,000 রোহিঙ্গাকে মিয়ানমার ফেরত নেবে বলেও জানিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সামিউল শিহাব, RTV। বাংলাদেশে আল কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিবেদন সরকার আমলে নিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রতিবেদন অনুমান নির্ভর হওয়ায় কোনো পদক্ষেপ নিচ্ছি না। সচিবালয়ে সাংবাদিকদের এক কথা বলেন। সরকারের 6 মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতি করতে আরও সময় লাগবে। গ্যাস জ্বালানি সংকট বিগত ফ্যাসিবাদী সময়ে রেখে যাওয়ার সমস্যা বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ। আমরা এগুলো আমলে নিচ্ছি না, রিপোর্টও এখনো পড়িনি। তাছাড়া আমি যতটুকু শুনেছি পত্রিকান্তরে, সেটা ওখানে বলা হয়েছে যে তারা একটা এজিউম করেছে আর কি, একটা অনুমান করেছে যে এরকম হতে পারে। তো অনুমান নির্ভর কোনো রিপোর্টের উপর আমরা তো অ্যাকশন করতে পারি না। সরকার গ্যাস ও বিদ্যুতের দাবির গণতান্ত্রিক আন্দোলনকে হঠকারিতা বলায় বিরোধীদের দমনের আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এছাড়া দেশের গণতন্ত্র সংকুচিত হয়ে আসছে বলেও মন্তব্য করেন তিনি। সকালে গুলশানের হোটেল ওয়েস্টিনে ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্স আয়োজিত সাংবাদিকদের চোখে জুলাই শীর্ষক স্মৃতিচারণা অনুষ্ঠানে এসব মন্তব্য করেন নাহিদ ইসলাম। এ সময় গণতন্ত্র রক্ষায় সাংবাদিকদের নিরপেক্ষ অবস্থার প্রত্যাশা করেন বিরোধী দলীয় চিফ হুইপ। পাশাপাশি গণমাধ্যম সংস্কার কমিশন বাস্তবায়নের দাবিও জানান তিনি। আপনি যখন গণতান্ত্রিক আন্দোলন, গণতান্ত্রিকভাবে আমি প্রতিবাদ জানাচ্ছি, সেটাকে বলা হচ্ছে হঠকারিতা, বলা হচ্ছে বাস ভাঙচুর। আমরা আগের মতো চাই না, রাস্তায় বসে বিক্ষোভ আমরা চাই না। তো রাস্তায় বসে বিক্ষোভ কিন্তু এটা একটা বৈধ গণতান্ত্রিক আন্দোলনের পদ্ধতি। তো কালকে যখন আমি রাস্তায় নামবো প্ল্যাকার্ড হাতে নিয়ে, তখন বলা হবে যে আমি বাস ভাঙচুরের জন্য নামছি এবং আমাকে কিন্তু গ্রেফতার করা হবে, মামলা দেওয়া হবে। এই ন্যারেটিভ সরকারের জায়গা থেকে তৈরি করা হচ্ছে। এখন থেকে ব্যাটারি চালিত অটোরিকশায় সৌর বিদ্যুতের মাধ্যমে চার্জ দিতে হবে, অন্যথায় নিবন্ধন পাবে না, জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, অটোরিকশার অনুমোদন দেবে সিটি কর্পোরেশন। সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে সৌর বিদ্যুৎ ব্যবহার সংক্রান্ত সভা শেষে একথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, রাজধানীতে 8টি জোনে ভাগ করে 8টি রঙে চলবে এই রিকশা। পর্যায়ক্রমে 13 সিটিতে করা হবে। মীর শাহে আলম আরও বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে পৌরসভা সহ সরকারি দপ্তরগুলোতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। ব্যাটারি চালিত ই রিক্সাগুলি আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি কর্পোরেশন এবং পৌরসভার আওতায় আমরা রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আনতেছি এবং সেখানে কিছু শর্ত দেওয়া হবে যে তারা যে রিচার্জ করবে, এই রিচার্জটি অবশ্যই সৌর বিদ্যুতে হতে হবে। চলতি বছরে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, পে স্কেল নিয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে। সচিবালয়ে পে কমিশন নিয়ে অর্থ মন্ত্রণালয়ের বৈঠক শেষে কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, পে স্কেল বাস্তবায়নের পর মূল্যস্ফীতি নিয়ে সরকার কী পদ্ধতি অবলম্বন করবে সে বিষয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্তের পর জানানো হবে। এবছরের মধ্যে হবে, সবই হবে, কিন্তু এখানে তো অধিকতর আলোচনার বিষয় আছে, তাই না? আমরা আজকে একটা দিক নিয়ে আলোচনা করেছি, আর অন্যান্য দিক আছে। সব বিষয় আলোচনার পরে পূর্ণাঙ্গ যখন সিদ্ধান্ত হবে তখন আপনাদের সামনে উপস্থাপন করব। পশ্চিমবঙ্গের বীরভূমের একটি হোটেলে ভয়াবহ আগুনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 8 জনে। সোমবার ভোরে তারাপীঠ থানার পাশের বিদেশিনী হোটেলে এই অগ্নিকাণ্ড ঘটে। পুলিশ, প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় 28 জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে 7 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে পুলিশ। একই সঙ্গে ছাদের দরজা বন্ধ থাকা, জরুরি বহির্গমন পথের তালা এবং ফায়ার অ্যালার্ম না বাজার বিষয়গুলো তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় হোটেল মালিকের ছেলে কল্যাণ পালকে আটক করেছে পুলিশ। বিদ্যুৎস্পৃষ্টের গুজবে হুড়োহুড়িতে ভারতে পদপৃষ্ট হয়ে নিহত হয়েছে অন্তত 7 জন, আহত হয়েছেন বহু মানুষ। সোমবার বিহারের লক্ষ্মীসরাইয়ের অশোকধাম শিব মন্দিরে হতাহতের এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। লক্ষ্মীসরাই জেলা প্রশাসক জানান, অতিরিক্ত ভিড়ের চাপে পুণ্যার্থীদের একাংশ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাওয়ার ঘটনা ঘটে। মন্দির চত্বরে থাকা বাঁশের ব্যারিকেডের একটি অংশ ভেঙে যাওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়। ব্যারিকেডের একটি
লাশ বিদ্যুতের খুঁটির সঙ্গে বাঁধা ছিল। সেখান থেকেই বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার গুজব ছড়িয়ে পড়ে। নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে। ভারত বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্ক স্বাভাবিক করে তারা যেন বাংলাদেশে এসে সিরিজ খেলে সে বিষয় নিয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে 13টি ক্রীড়া ফেডারেশনের অ্যাডহক কমিটির সাথে মতবিনিময়কালে দেয়া বক্তব্যে এ কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় তিনি জানান, বিশ্বকাপ না খেলাকে কেন্দ্র করে যে অবস্থা সৃষ্টি হয়েছে তার সমাধানে কাজ করা হচ্ছে। খেলাধুলার মাধ্যমে দুই দেশের মধ্যে যেন সুন্দর সম্পর্ক বজায় থাকে সেটাই লক্ষ্য বলে জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলে বিষয়টিকে স্বাভাবিক করার জন্য যাতে আমরা খুব দ্রুতই ভারত আমাদের বন্ধু প্রতিনিধি দেশ তারা যাতে বাংলাদেশে এসে তারা ক্রিকেট খেলে এবং আমাদের বাংলাদেশ থেকেও যাতে ভারতে গিয়ে যে ক্রিকেট খেলে খেলাধুলার সাথে কখনোই আমরা রাজনৈতিক কোনো সম্পর্ককে জড়াতে চাই না। আমরা চাই যে খেলাধুলার মাধ্যমে যাতে দুই দেশের সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা বজায় রেখে যাতে আমাদের ক্রিকেট আমাদের সকল স্পোর্টসকে যাতে সমানভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। RTV সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।